কতটা কষ্ট করে একজন মেয়ে সন্তান প্রসব করে, কতটা কষ্ট বুকে চেপে একজন মেয়ে তার জন্মস্থান বাবার বাড়ি ছেড়ে শুধুমাত্র একজন অচেনা পুরুষের ভরসায় তাদের বাড়ি আসে। জাবিয়ান তখন 9-এ পড়ুয়া ছাত্র। সাইমা তাকে অনেক আদর করত, তাই সে যখন জাবিয়ানকে এসব বুঝিয়েছিল, জাবিয়ানও কথা দিয়ে সে তার মা স্ত্রীর সাথে সবসময় ভালো ব্যবহার করবে, কিন্তু সেই কথা রাখতে ব্যর্থ হয়েছে। সাইমা যদি জানতে পারে হানিয়া তার বিয়ের 7 মাসে জাবিয়ানের থেকে কতটা কষ্ট পেয়ে তাকে ত্যাগ করে এসে পড়েছে, তাহলে সাইমা না তাকে এখনই বের করে দেয় বাসা থেকে। জাবিয়ান ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে বলে, না মানে আপু, হঠাৎ ওনার কি হলো? আসলাম, পরে তো ভালোই দেখতে পেলাম। হুট করে বাসায় যে অসুস্থ হয়ে পড়ল। রাতুল বলল বাসায় নাকি একা মেয়েটা, তাই বললাম আর কি। রাতুল ভ্রু কুঁচকে বলে, আমি কখন বললাম হানিয়া বাসায় একা? এই রে, ধরা বোধহয় জাবিয়ান এবার পড়েই গেল। রাতুলের কথা শুনে সাইমা অবাক হয়ে তার দিকে তাকায়। এই ফাঁকে জাবিয়ান চোখ বড় বড় করে বোঝায় বিষয়টা হ্যান্ডেল করতে। রাতুল তার ইশারা বুঝতে পেরে নিচে আবার হুড়মুড়িয়ে বলে, ও হ্যাঁ হ্যাঁ বলেছিলাম। সাইমা তার দুই ভাইয়ের এমন উল্টাপাল্টা কাণ্ডে বিরক্ত হয়। সে বসা থেকে উঠে দাঁড়ায়, ডাইনিং টেবিলের কাছে যেতে যেতে জাবিয়ানকে উদ্দেশ্য করে বলে, জাবিয়ান যা, বাইতুলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, দুপুর পেরিয়ে বিকেল হতে চলল। বাইতুল তুইও যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। জাবিয়ান বসা থেকে উঠে দাঁড়ায়, আমতা আমতা করে বলে। উনি খাবেন না? সাইমা কপালে ভাঁজ ফেলে বলে, উনিকে? তোমার প্রতিবেশী। হানিয়া? জাবিয়ান মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সাইমা বলে, ও বলেছে ওর বাসায় নাকি রান্না করা আছে, ওটা খেয়ে নাকি একটু ঘুমাবে, তারপর তোমাদের খাওয়া হলে আমি গিয়ে একবার ডেকে আসবো। তোরা যা, ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি। জাবিয়ান আর কি বলে অজুহাত দিবে বুঝে পায় না। সে মন খারাপ নিয়ে চলে যায় রাতুলের রুমে। রাতুল ও জাবিয়ানের ব্যাকপ্যাকটা নিয়ে রুমে ঢুকে পড়ে। অনেকটা মন খারাপ নিয়ে জাবিয়ান খাওয়া দাওয়া শেষ করে। মন খারাপ থাকায় তেমন একটা খেতেও পারেনি। সাইমা তাকে জোর করেও বেশি খাওয়াতে পারেনি। অজ্ঞাত সাইমা হতাশ হয়ে এক বাটি পায়েস এনে দেয় জাবিয়ানকে। পায়েস দেখে জাবিয়ান মানা করতে পারে না। খাবারটা যে তার ভীষণ প্রিয়। সে বাটি 1 চামচ মুখে নিয়ে মুগ্ধ হয়ে যায়। পরপর কয়েক চামচ খেয়ে সাইমা বলে, বা আপু, পায়েসটা তো দারুণ হয়েছে। তুমি তো আগে পায়েস বানাতে পারতে না? মনে আছে ছোটবেলায় আমাকে আর বাইতুলকে লবণ দেওয়া পায়েস খাইয়েছিলে? সাইমা অতীতের এই লবণ দেওয়া পায়েস ঘটনা মনে পড়ে হেসে দেয়। ছোটবেলায় তাদের বাড়ি আর জাবিয়ানদের বাড়ি একই এলাকায় ছিল। সাইমা কিছু স্পেশাল বানালে তাদের দৌড়ে নিয়ে যেত জাবিয়ানদের বাসায়। জাবিয়ানদের বাসার ক্ষেত্রেও তাই হতো। ভীষণ মিলমিশ ছিল তাদের দুই পরিবারের মধ্যে। সাইমা হেসেই বলে, আজও পারি না রে ভাই। তাহলে পায়েসটা কি রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে এনেছো? না, হানিয়া বানিয়েছে। জাবিয়ান তখন মাত্রই আরেক চামচ পায়েস মুখে তুলেছিল, কিন্তু সাইমার মুখে হানিয়ার পায়েস বানানোর কথা শুনে পায়েসটা তার তালুতে উঠে যায়। কাশতে কাশতে জাবিয়ানের জান যা যায় ছাই অবস্থা। সাইমা তাকে তাড়াতাড়ি করে পানি এনে খাওয়ায়। মাথায় পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আজ দেখা, কেউ কি নিয়ে যাচ্ছে তোর থেকে তোর পায়েস? বড় হয়েছিস শুধু হাতে পায়ে। জাবিয়ান অনেক কষ্টে নিজেকে সামলায়, তারপর আবার বাটিটা হাতে নিয়ে গোগ্রাসে গিলতে থাকে পায়েস। আজ কতগুলো দিন পর তার বধূ আর রান্না খেতে পারছে। প্রথমবার মুখ দিতেই সে কিছুটা ধরতে পেরেছিল, কিন্তু সে ভাবতেও পারেনি ভাগ্য তার এতটা সহায় হবে, আবারও হানিয়ার হাতের রান্না খাওয়ার সৌভাগ্য হবে। হানিয়া ঠিকই বলতো, জাবিয়ানের ভাগ্য বরাবরই তার পক্ষে, ভীষণ দয়াবান। অন্যদিকে হানিয়া, তার ভাগ্য শুধু কষ্ট, লাঞ্ছনা, অবহেলা পেতে হয়েছে। জাবিয়ানের এখন তার ভাগ্যের কাছে একটাই চাওয়া, জীবনের শেষবারের মতো হানিয়াকে পুনরায় ফিরে পেতে চায় সে। নিজের জীবন দিয়ে আঁকড়ে রাখবে। হানিয়ার হাতের রান্না পেয়ে জাবিয়ান পরপর 3 বাটি পায়েস খায়। রাতুল আর সাইমা হতভম্ব হয়ে যায়। পায়েস জাবিয়ানের প্রিয় হলেও কখনো এতগুলি খায়নি।
তাছাড়া সে যথেষ্ট স্বাস্থ্য সচেতন, সবসময় ব্ল্যাক কফি খায় চিনি ছাড়া, নিয়মিত জিম না করলে নাকি অসুস্থ বোধ করে। সেই জাভিয়ার নাকি এক বসায় 3 বাটি পায়েস খেয়ে ফেলেছে। বিষয়টা অবাক করার মতোই। জাভিয়ান তৃপ্ত সহকারে খেয়ে উঠে পড়ে, রুমে ঢোকার আগেই বলে যায়, আপু, রাতেও আমায় কিন্তু পায়েসটা দিবে। পরপর কয়েকবার বেল দেওয়ার পরও যখন হানিয়া দরজা খুলে না, তখন আবরার মনে করে হয়তো এখনো সাইমাদের বাসায় আছে সে। নিজের ফ্ল্যাটে না ঢুকেই পা ঘুরিয়ে সাইমাদের ফ্ল্যাটের দিকে যায়। দুবার বেল বাজানোর পরপরই সাইমা এসে দরজা খুলে দেয়। হাস্যোজ্জ্বল মুখে সালাম বিনিময়ের পর আবরার সাইমাকে বলে, আপা, হানিয়াকে একটু ডেকে দেন, সারাদিন ওর সাথে কথা হয়নি, অস্থির লাগছে। আবরারের কথা শুনে সাইমা অবাক না হয়ে পারে না। সে অবাক হয়ে বলে, হানিয়া তো সেই দুপুরে বাসায় চলে গিয়েছে আবরার ভাই। ওর নাকি শরীর ভালো লাগছে না, তাই আমাদের সাথে লাঞ্চ করেনি। আমিও বাইতুল কয়েকবার ডেকেছিলাম, তাও আসেনি। আবরারও হতভম্ব হতে ভুলে যায়। শরীর খারাপ করছিল হানিয়ার। বেশি খারাপ করছে কি, যার কারণে বেড থেকে উঠে দরজাটা পর্যন্ত খুলতে পারছে না তার বোনটা? আবরার সাইমার কথায় কোনো প্রত্যুত্তর না করে নিচের প্লেটের সামনে গিয়ে অনবরত কলিং বেল দিতে থাকে আর হানিয়াকে ডাকতে থাকে। সাইমাও তার পেছন পেছন যায়। আবরার বেশ জোরে জোরে বলতে থাকে, হানিয়া, এই হানিয়া, বোন দরজাটা খোল, বেশি খারাপ লাগছে শরীর, কষ্ট করে দরজাটা খুলে দে, ভাই তোকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাব। সাইমাও বিষয়টা কিছুটা আঁচ করতে পেরে সেও আবরারের সাথে ডাকতে থাকে হানিয়াকে। তাদের উচ্চস্বরে ডাকাডাকির আওয়াজে রাতুল, জাভিয়ান ও আরেক ফ্ল্যাটের মানুষও বের হয়ে আসে রুম থেকে। রাতুল সাইমাকে কি হয়েছে জিজ্ঞেস করলে সাইমা হানিয়ার দরজা না খোলার ঘটনাটা জানায়। জাভিয়ানও ভয় পেয়েছে এমন কাণ্ডে। আবরারের উপস্থিতির কথা ভুলে গিয়ে সেও তাদের সাথে ডাকতে থাকে। পরিচিত একটা কণ্ঠ পেয়ে আবরার পাশ ফিরে তাকালে জাভিয়ানকে দেখতে পায়। এতক্ষণের ভয়টা যেন নিমিষের রাগে পরিণত হয়। সে দরজা নক করা বাদ দিয়ে জাভিয়ানকে উদ্দেশ্য করে বলে, তুমি এখানে কি করছো? জাভিয়ান অস্থির হয়ে বলে, আমায় নিয়ে পরে ভাবলেও চলবে ভাইয়া, এখন বেশি জরুরি হলো দরজাটা খোলা। আপনার কাছে ফ্ল্যাটের কোনো ডুপ্লিকেট চাবি আছে? ওটা দিয়ে তাহলে খুলতে পারতেন, না হলে দরজাটা ভেঙে ফেলি। জাভিয়ানের কথাটা আবরারের মাথায় টনিকের মতো কাজ করে। সে তার অফিস ব্যাগের ভেতর থেকে একটা চাবি বের করে তারপর সেটার সাহায্যে দরজা খুলে সকলে ভেতরে প্রবেশ করে। আবরার আর জাভিয়ান দুজনে সকলে এক প্রকার দৌড়ে হানিয়ার রুমে প্রবেশ করে। আবরার রুমে প্রবেশ করে দেখে বেডের উপর হানিয়া শুয়ে আছে আর বেডের পাশে টেবিলে ঔষধের বক্স খোলা। তার মানে এখান থেকে ঔষধ বের করা হয়েছে। আবরারের বুক ভারী হয়ে যায়। তার মন একটা কথাই বলতে থাকে, জাভিহানকে দেখে কি হানিয়া আবার নিজের ক্ষতি করে ফেলতো? আবরার তাড়াতাড়ি করে হানিয়ার পাশে বসে হানিয়ার নাকের সামনে তার দুটো আঙুল ধরে শ্বাস প্রশ্বাস চলছে কিনা চেক করার জন্য। হ্যাঁ, চলছে। এবার আবরার হানিয়ার গালে আলতো চাপড় মেরে তাকে ডাকতে থাকে, হানিয়া, এই হানিয়া, উঠ, কি হয়েছে তোর? শরীর কি বেশি খারাপ লাগছে? বেশ কয়েকবার ডাকার পর হানিয়া চোখ খুলে, তাও বহু কষ্টে। ভীষণ ঘুম পাচ্ছে তার। কোনো মতে টেনে টেনে চোখ খুলে ঘুম ছড়ানো কণ্ঠে ভাইকে বলে, ভাই, ভীষণ ঘুম পাচ্ছে আমার, তুমি যেয়ে খেয়ে নাও, আমি পরে উঠে খেয়ে নিব। আবরার আবারও তাকে চাপড় মেরে বলে, তোর নাকি শরীর খারাপ করেছিল, উঠ, ডাক্তারের কাছে যাব তোকে নিয়ে। হানিয়া চোখ বন্ধ রেখেই বলে, এখন লাগছে না, দুপুরে লাগছিল তাই শাওয়ার নিয়েছিলাম সময় নিয়ে, তারপর মাথা ব্যথা বাড়ায় ঘুমের ঔষধ নিয়েছি, এখন লাগছে না খারাপ। ডিস্টার্ব করো না তো, ঘুমোতে দাও। ঘুমের ওষুধ কয়টা নিয়েছিলে? হানিয়া হাত উঠিয়ে দুটো আঙুল দেখায়, মানে দুটো ওষুধ নিয়েছিল সে, তাই তো এমন মরার মতো ঘুমোচ্ছে। আবরার হাঁপ ছেড়ে বাঁচে। শুধু সেই নয়, উপস্থিত সকলে বড় করে শ্বাস ফেলে। এতক্ষণ মনে হচ্ছিল সকলের শ্বাস আটকে রেখেছিল। আবরার সকলকে নিয়ে হানিয়ার রুম থেকে বের হয়ে যায়। সকলের উদ্দেশ্যে ক্ষমা চায় তাদের ডিস্টার্ব করার জন্য। অন্য ফ্ল্যাটের প্রতিবেশীর বের হয়ে চলে যায় নিজেদের রুমে।
ড্রয়িং রুমে একটু ফাঁকা হলে আবরারের নজর চায় জাবিয়ানের ওপর। সে ক্রুদ্ধ দৃষ্টি নিয়ে জাবিয়ানকে জিজ্ঞাসা করে, এবার কি আমার বোনটাকে কবরে পাঠিয়ে তারপর শান্ত হবে তুমি? কেন এসেছো এখানে? আর তুমি জানলেই বা কী করে এই ঠিকানা? জাবিয়ানকে এমন ভর্ৎসনা করায় সাইমা চোখজোড়া বড় বড় হয়ে যায়। আজ এই দুই ভাই বোনের হলোটা কি? অন্যদিকে জাবিয়ান এই ভয়টাই পাচ্ছিল। সাইমা চোখ বড় বড় করে আবরারের লাল মুখশ্রীর দিকে তাকিয়ে আছে। আজ প্রায় 2 বছর হতে চলল তাদের চেনা জানার, কিন্তু স্বল্পভাষী আবরারকে কখনো এমন রেগে যেতে দেখেনি। তার স্বামীও মাঝে মধ্যে আবরারের ধৈর্যশীলতা, কঠোর পরিশ্রম, সুন্দর ব্যবহারের প্রশংসা করেন তার কাছে। সেই আবরার নাকি আজ এত রেগে গেল তার ভাইকে দেখে। সে কি কোনো মতে জাবিয়ানকে চিনে যার জন্য এমন রাগ? সাইমা কৌতূহল চেপে না রাখতে পেরে আবরারকে প্রশ্ন করেই ফেলে, আবরার ভাই, আপনি কি জাবিয়ানকে চেনেন? কোনভাবে? আবরার জাবিয়ানের দিকে চোখ রেখেই বলে, জি, খুব ভালোভাবেই চিনি মিস্টার তালুকদারকে। কিন্তু কিভাবে? তার আগে আপনি এটা বলুন, ও আপনাদের ফ্ল্যাট থেকে বের হলো কেন? কে হয় মিস্টার তালুকদার আপনাদের? ও আমার মামাতো ভাই, আপন না, আমার মায়ের চাচাতো ভাইয়ের ছেলে। কি? হ্যাঁ, কিন্তু এত অবাক হলে কেন আবরার? আপনি তাহলে এতদিন হানিয়াকে অপরিচিতর মতো ট্রিট করলেন কেন? সবটাই কি তাহলে ভাইয়ার জন্য করা নাকি আপা? আবরারের এহেন প্রশ্নে সাইমা কিছুই বুঝতে পারে না। হানিয়া তো তার জন্যই অপরিচিতই, আর ভাইয়ের জন্যই সে কি করলো? সাইমা আবরারকে বলে, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না আবরার। যদি একটু খোলসা করে বলতে তাহলে ভালো হতো। জাবিয়ানকে তুমি কিভাবে চেনো? আর তার প্রতি এত রেগেই বা আছো কেন? ওয়েল, বলছি, হানিয়ার সাথে যে মিস্টার জাবিহান তালুকদারের বিয়ে হয়েছে, এটা কি আপনি জানতেন না আপা? আবরারের কথাটা শুনে সাইমা হতভম্ব হয়ে যায়। সে জানতই না যে জাবিয়ানের বিয়ে হয়েছে। সে অবাক হয়েই বলে, জাবিয়ানের যে বিয়ে হয়েছে, এটাই তো আমি আজ জানতে পারলাম। সাইমার কথা শুনে আবরারের কপালে ভাঁজ পড়ে। এতক্ষণে রাতুল পেছন থেকে সামনে এসে বলে, হ্যাঁ আবরার ভাইয়া, আপু জানে না জাবিয়ান ভাইয়ার বিয়ে সম্পর্কে। জাবিয়ান ভাইয়ার বিয়ে যখন হয়েছিল তখনও আপারা অ্যাব্রোড ছিল। ফিরে আসার পরেও তাদের জানানো হয়নি। আমাদের পরিবার থেকে ভাইয়ার বিয়েতে শুধু আমি গিয়েছিলাম, তাই প্রথম দিন হানিয়া ভাবিকে দেখার পরে চিনতে পেরে যাই। তারপর ভাবির এমন অবস্থা থেকে আমি ভাইকে সম্পর্কে জিজ্ঞেস করি, আর ভাইয়া আমার কাছে থেকেই ভাবির কথা জানতে পেরে এখানে এসেছে। এবার আবরার আর সাইমার কাছে সবটা পরিষ্কার হয়। কি সাইমার একটা প্রশ্ন থেকেই যায়। সে জানতে চায় জাবিয়ানের উপর আবরার এত রেগে আছে কেন? দুপুরে হানিয়া জাবিয়ানকে দেখে অপরিচিতর মতোই ব্যবহার বা করেছিল কেন? আর হানিয়া সুইসাইড করার চেষ্টা করেছিল কেন? সে কোনো ভনিতা ছাড়াই আবরারকে জিজ্ঞাসা করে, কিন্তু কাবরার ভাই, আপনি জাবিয়ানের উপরে এত রেগে আছেন কেন? আর হানিয়া জাবিয়ানের সাথে না থেকে আপনার সাথেই বা কেন থাকছে? একটু বলবেন প্লিজ? সারাদিন অফিসে গাধার খাটুনি খেটে বাসায় ফিরে এত ঝামেলা পোহাতে কারি পা ভালো লাগে। আবরার সাইমাকে সোফায় বসতে বলে নিচেও আরেকটা সোফায় বসে পড়ে। জাভিয়ানো রাতুলও বসে পড়ে। আবরার সোফায় গা এলিয়ে দিয়ে বলে, আপনার গুণধর ভাইয়ের কিছুই দেখি না, জানেন না আপা? থাক, আমিই বলছি তার কীর্তিগুলো। এরপর আবরার তার জানা সব বলতে থাকে। হানিয়াকে বিয়ের পর অত্যাচার করা, স্পর্শকে খুঁজে বের করা থেকে শুরু করে সবটা সে বলতে থাকে সাইমা আর রাতুলকে। আবরার জাবিয়ানের অত্যাচারের কথা জানতে পেরেছে ইনায়া থেকে। হানিয়া যেহেতু ইনায়াকে সব বলতো, স্পর্শকে সকলের সামনে আনার আগের দিন হানিয়ার সাথে জাবিয়ানের করা ব্যবহার আর নকল ছবিগুলো কথা ইনায়াকে জানায় কুলসুমের ফোনের মাধ্যমে। জাভিয়ানের অন্য সব কিছু ইনায়া সহ্য করলেও হানিয়ার চরিত্র নিয়ে কথা বলাটা ইনায়া সহ্য করতে পারেনি। সে সেই রাতে সোনিয়া থেকে আবরারের নাম্বারটা নিয়ে সবটা জানায়। এছাড়া আবরার কয়েকদিন আগে মিসেস তালুকদারের করা কাজটার কথাও তাদের বলে।
তারা দুজন জাভিয়ানের কর্মকাণ্ডের কথা শুনে কথা বলতে ভুলে যায়। জাভিয়ান রাতুলকেও তার কীর্তির কথা বলেনি। সব কথা বলা শেষ হলে আবরার চোখ বন্ধ করে বসে থাকে। রাগে তার ইচ্ছে করছে জাভিয়ানকে কয়েকটা লাগিয়ে দিতে। বাবার ভাইদের একটু বেশি টান থাকে ঘরের মেয়ের সন্তানের প্রতি। তাদের বাবার হানিয়ার প্রতি তেমন টান না থাকলেও আবরার তার দুই বোন দুটোকে সবসময় আগলে রাখতো। বোনেরা যা চাইতো তা যেভাবেই হোক এনে তাদের সামনে উপস্থিত করত। হানিয়াকে তার বাবা সোনিয়ার মতো ভালো না বাসায় সে একটু বেশি খেয়াল রাখতো তার। সেই বোনটাকে সামনে বসে ভদ্রতার মুখোশে পড়া অত অভদ্র লোকটা কতটা কষ্ট দিয়েছে হানিয়া সেগুলো না সইতে পেরে মরার কথাও চিন্তা করেছে। হুট করে একটা থাপ্পড়ের আওয়াজে আবরার চোখ খুলে তাকায়। দেখতে পায় সাইমা অগ্নিচক্ষু নিয়ে জাভিয়ানের দিকে তাকিয়ে আছে, আর জাভিয়ান গালে হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে। রাতুল অবাক হয়ে যায়, একবার সাইমা আরেকবার জাভিয়ানের দিকে তাকিয়ে আছে। সাইমা জাভিয়ানের টি শার্টের কলার ধরে বসা থেকে উঠিয়ে দাঁড় করায়, তারপর তাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, এই তুই না আমায় কথা দিয়েছিলি কখনো কোনো মেয়েকে অসম্মান করবি না, তাহলে নিজের বিবাহিত স্ত্রীর প্রতি এত নিষ্ঠুর হতে পারলি কিভাবে? তুই বল কিভাবে পারলি? জাভিয়ান কোনো উত্তর দিতে পারে না। সাইমা রেগে আরো 2-3টা থাপ্পড় মারে। কেউ কিছু বলে না, বলতে পারে না তাকে। আবরার বসা থেকে উঠে তাদের কাছে এসে বলে, আপা, মিস্টার তালুকদার যা ঠিক মনে করেছেন তাই করেছেন। তার বোনের প্রতিশোধ আমার বোনের উপর নিয়েছে। ভালো কথা, এবার আমি যা ভালো মনে করব তাই করব, এবং আশা করি এতে মিস্টার তালুকদার বা তাদের পরিবারের কোনো অমত থাকবে না। তাহলে আমিও মানছি না। তিনজনে আবরারের কথা শুনে তার দিকে প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকায়। তাদের দৃষ্টির মানে বুঝতে পেরে আবরার নিচেই বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি হানিয়া আর মিস্টার তালুকদারের ডিভোর্স করাবো। হানিয়াও এটাই চায়, এবং এটাই তাদের দুজনের আর দুই পরিবারের জন্য ভালো হবে। আমাদের মেয়ের সাথে কি আপনাদের ছেলের সাথে মানায় বলেন? আমরা কই আর আপনারা কই? আমরা মিডল ক্লাস ফ্যামিলির লোক, আর আপনারা আবরারের কথা শুনে সাইমা, রাতুল আর জাভিয়ান আহত হয়। সাইমা এই বিষয় সম্পর্কে কিছু চেয়েও বলতে পারছে না। তার ভাইয়েরই তো দোষটা বেশি। অন্য একজনের প্ররোচনায় একটা মেয়েকে এমন কষ্ট দিয়েছে, এর সাফাইয়ে কিছু বলা চাই, বললেও নিচের বিবেককে অপমান করা হবে। সে শুধু একটা কথাই বলে, তোরা যা ভালো মনে করো তাই করো। কথাটা বলে সে আবরারের ফ্ল্যাট থেকে বের হয়ে যায় চোখে পানি নিয়ে। আবরার জাভিয়ানকে উদ্দেশ্য করে বলে, অনুরোধ রইল, এবার আমার বোনকে নিজের মতো করে বাঁচতে দিন, আর আপনারাও নিজের মতো করে বাঁচুন। বহুত কিছু সহ্য করেছে আমার বোন, যেটা তার করার কথা ছিল না। জাভিয়ান এগিয়ে এসে হাত জোর করে চোখে পানি আর ভাঙা ভাঙা গলায় বলে, ভাইয়া, আমাকে শেষবারের মতো সুযোগ দিন। কথা দিচ্ছি, বেঁচে থাকতে ওর চোখে আর কখনো অশ্রু আসতে দিব না। ওকে ছাড়া আমি অচল ভাইয়া, প্লিজ আরেকবার ভরসা করে দেখুন। আবরার প্যান্টের পকেটে 2 হাত ঢুকিয়ে বলে, মনে করুন আপনি যা করেছেন তার 50% আপনার পুতুলের সাথে হলো। আপনি যেটা সহ্য করতে পারবেন তো? সত্যি করে ভেবেতে বলুন তো। তারপর আমার কাছে আরও একটা সুযোগ চাইবেন। আবরারের কথাটা শুনে জাভিয়ানের কথা বন্ধ হয়ে যায়। সে কল্পনা করে দেখে স্পর্শর সাথে সামান্য আঁচ পড়লেও তার মাথা খারাপ হয়ে যাবে। সইতে পারবে না তার পুতুলের প্রতি হওয়া সেসব নিষ্ঠুর কাজ। নিজের বোনের সাথে অমন নিষ্ঠুরতার কথা কল্পনা করে জাভিয়ান কেঁপে ওঠে। অপরাধ বোধে জাভিয়ানের মাথা আপনা আপনি নিচু হয়ে যায়। মুখ দিয়ে কোনো কথা বের হয় না। আবরার জাভিয়ানের নিচু মাথা আর চুপ করে থাকতে দেখে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আপনার বোন আপনার কাছে পুতুল। আপনার বোনের কষ্ট আপনার বুকের রক্তক্ষরণের কারণ হয়, আর আমার বোন, আপনার বোনের প্রতি তো এমন কিছুই হয়নি। আমি আমার জীবনের সব মোনাজাতে চাইব যে যেন আমার বোনের মতো কষ্টের অধিকারী না হয়। কিন্তু আপনিই বলুন জাবিহান, আপনার বোনের প্রতি এই সবের কিছুই হয়নি, কিন্তু আপনি শুধু কল্পনা করেই কেঁপে উঠছেন। আর আমার বোন তো 7টা মাস এসব সহ্য করেছে, আপনার সাথে ঘর করেছে। জানেন তো জাবিয়ান,
শ্বশুরবাড়িতে একটা মেয়ের সবথেকে বড় সাপোর্ট সিস্টেম হলো তার স্বামী। একটা মেয়ের স্বামী ঠিক তো তার ইহকাল আর পরকাল দুই জগতই সুন্দর। একজন স্বামী তার স্ত্রীর যেমন দুনিয়া ও আখিরাতে জান্নাত দেখাতে পারে, তেমনি ওই স্বামী কিন্তু স্ত্রীর জাহান্নামের কারণ হতে পারে। আপনি আমার বোনের জন্য জান্নাত না হলেও শাস্তির কারণটা তো হতে পারতেন। এতদিন যার সাথে সংসার করলেন, একবারও কি মনে হয়নি মেয়েটা আসলেই কি এমন? আপনি কিভাবে পারলেন নিজের স্ত্রীকে এক হল ভর্তি মানুষের সামনে গায়ে হাত তুলতে? কিভাবে পারলেন নিজের পরিবারের ছোট বড় সকলের সামনে তাকে চরিত্রহীন বলতে? এসবের প্রশ্নই উত্তর যেদিন দিতে পারবেন সেই দিন আরও একটা সুযোগ চাইবেন। এবার আপনি আসতে পারেন আমার বাসা থেকে। শেষের কথাগুলো বেশ গম্ভীর গলায় বলে আবরার। জাবিয়ানের কাছে আবরারের কোনো প্রশ্নের সঠিক উত্তর নেই, তাই সে মাথা নিচু করে সেখান থেকে চলে আসে। সকালে হানিয়ার ঘুম ভাঙে আবরারের গলার আওয়াজে। কাল রাতে আবরারও কিছু খায়নি। হানিয়ার ঘুম ঘুম ভাবটা এখনো অনেকটা রয়ে গেছে। আবরার তাকে জোর করে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে নাস্তা করায়, নিজেও করে, তারপর অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। হানিয়ার ঘুম থাকায় সে আবারও ঘুমিয়ে পড়ে। হানিয়ার ঘুম ভাঙে দুপুর 1টায়। চারিদিকে আজানের শব্দে পরিবেশ শান্ত হয়ে আছে। হানিয়া শোয়া থেকে উঠে শাওয়ার নিয়ে বের হয়ে ভেজা জামা কাপড় মেলতে বেলকুনিতে চলে যায়। জামা কাপড় রোদে দিয়ে রোদে দাঁড়িয়ে চুল মুছতে থাকে। চুল মুছতে মুছতে তার কেমন অস্বস্তি হতে থাকে। মনে হয় কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। হানিয়া চুল মোছা শেষ করে আনমনে পাশের বেলকনির দিকে তাকালেই কালকের সে ভয়াবহ রাগটা পুনরায় ফিরে আসে। কেন? কারণ জাবিয়ান তালুকদারের দৃষ্টি যে তার দিকেই তাক করে রাখা। জাবিয়ান শুধু তাকিয়ে আছে না, রীতিমতো হাঁ করে গিলে খাচ্ছে হানিয়াকে। হানিয়া পা চালিয়ে সেখান থেকে চলে আসতে নিলে জাবিয়ান হুড়মুড়িয়ে তাকে ডেকে ওঠে। হানি প্লিজ যেও না, তোমার সাথে আমার একটু কথা ছিল প্লিজ। জাবিয়ান তার কথা শেষ করতে পারে না, তার আগেই হানিয়া রুমে ঢুকে সজোরে দরজাটা লাগিয়ে দেয়। এত জোরে আওয়াজটা হয় যে জাবিয়ান কেঁপে ওঠে। জাবিয়ানের বুঝতে বাকি থাকে না হানিয়ার রাগের গভীরতা। সে একটা দীর্ঘশ্বাস ফেলে সেখানেই বসে পড়ে, এই ভেবে যে যদি হানিয়া আবারও আসে বেলকুনিতে। কালকের মতো আজ আর হানিয়া বেশিক্ষণ রাগ করে বসে থাকে না, মূলত থাকতে পারে না। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে তার। সে ডাইনিং টেবিলের কাছে এসে দেখে দুপুরে রান্না করাই আছে। সকালে এই রান্নার খালা করে রেখে গেছে। সে খাবার বেড়ে খেতে থাকে। খাওয়া শেষ হলে ওষুধ খেয়ে বসে বসে ভাবতে থাকে এবার তার কি করা যায়। কোনো কাছের কথা মাথা না আসায় সে তার বাটন ফোন তুলে কল লাগায় ইনায়াকে। ইনায়ার থেকে জানতে পারে সামনের মাসে তাদের মিড টার্ম এক্সাম হবে। সকল টিচাররা পুরো দমে পড়াচ্ছে। ঘন্টা দুয়েক কথা বলে তারপর ফোন রাখে হানিয়া। বই খাতা না থাকায় পড়ালেখাও করতে পারছে না। সে ভাবে আরও কয়েকটা দিন যাওয়ার পর ঢাকায় চলে যাবে। এই ইয়ারটা শেষ করে লাগলে পরবর্তী ইয়ারে সে রাজশাহী এসে পড়বে ভাইয়ের কাছে একেবারে। ঘড়িতে তাকিয়ে দেখে বিকেল 4:30 বাজে। আবারও একা একা অনুভব হয়। তাই সে সিদ্ধান্ত নেয় ফ্ল্যাটটা একটু ছাড়াছাড়ি করা যাক। যথেষ্ট পরিষ্কার হওয়া সত্ত্বেও হানিয়া কাজটা করতে চায়, কারণ সে সময় কাটানোর মতো কোনো কাজ পাচ্ছে না। একবার ভেবেছিল সাইমাদের ফ্ল্যাটে যাবে। কি এক ফ্ল্যাটে আজও জাবিয়ানও অবস্থান করছে, কথাটা মাথায় আসার সাথে সাথে এই ভাবনাটাও বাদ দেয়। নিচের রুম ঠিকঠাক করে সে আবরারের রুমে যায়। তার রুমটা বেশ গুছানো। গুছানো জিনিস কি আবার গুছানো যায়? হানিয়া আবরারের রুমের স্টাডি টেবিলের উপর কয়েকটা মোটা মোটা উপন্যাসের বই দেখতে পায়। উপন্যাসের বই তার ভালো না লাগলেও বর্তমানে সময় কাটানোর জন্য এর চেয়ে ভালো কিছু তার কাছে নেই। টেবিল থেকে একটি উপন্যাসের বই তুলে নেয়। কিছুটা রহস্যময় নাম। কৌতূহল হয় চেয়ার টেনে সেখানেই বসে পড়তে শুরু করে। পড়তে পড়তে হুট করে বইয়ের ভাঁজ থেকে একটা ভাঁজ করে রাখা কাগজ বের হয়ে আসে। হানিয়া ভাবে কাগজটা হয়তো আবরারের জরুরি, তাই সে সেটা আরেকটা বইয়ের কাছে রাখতে গিয়ে আবার কি মনে করে কাগজটা খুলে দেখা শুরু করে। কাগজটায় চোখ বুলানোর পর সেখানে লেখাগুলো দেখে সে অবাক হয়ে যায়। ডান চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে কাগজটার উপরে পড়ে। ভাগ্যের প্রতি তার আরও একবার অভিযোগ করতে ইচ্ছে হচ্ছে।
আপনারা আজ ফিরতে ফিরতে রাত 8টা বেজে গিয়েছে। তার লেট হচ্ছে দেখে হানিয়া একবার ফোনও করেছিল। আপনার জানায় নতুন একটা প্রজেক্ট হাতে নেওয়ায় কাজের প্রেশারটা একটু বেশি। হানিয়া নিচেই হালকা পাতলা নাস্তা বানিয়ে ভাইয়ের জন্য অপেক্ষা করছে। আপনার বাসায় এলে তাকে ফ্রেশ হতে বলে হানিয়া নাস্তা আনতে চায়। আপনার ফ্রেশ হয়ে এলে হানিয়া তাকে খাবারটা দিয়ে পাশে বসে থাকে। তার খাওয়া শেষ হলে হানিয়া এবার বের করে আসল জিনিস। হানিয়া একটা ভাঁজ করা কাগজ আবরারের দিকে এগিয়ে দেয়। আবরারের কপালে ভাঁজ করে হানিয়ার কাগজ এগিয়ে দেওয়া দেখে সে হানিয়াকে জিজ্ঞাসা করে। এটা কিসের কাগজ বোন? হানিয়া বলে, নিজেই খুলে দেখো। আবরার কাগজটা হাতে নিয়ে কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে, তারপর কাগজটা খুলে দেখা শুরু করে। একটা চিঠি, তাও আবরারের জন্য লেখা এই চিঠি। আবরার আগ্রহ নিয়ে পড়া শুরু করে সেই চিঠিটা। সেটাই লেখা ছিল, আবরার সাহেব, কি বলে শুরু করব বুঝে উঠতে পারছি না। বলার যে কোনো মুখ রাখিনি। একটা কথাই বলতে চাই, মাফ করে দিয়ে নামাই। আমার আগমনী আপনার জীবনটা তছনছ হয়ে গেল। আমি যদি সারাটা জীবন আপনার গোলামি করি তাও আপনার ঋণ শোধ হবে না। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাইবো না, শুধু এটা জানাতে চাই আমি সারাটা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব আমাকে আমার ভালোবাসার মানুষটির সাথে মিলিয়ে দেওয়ার জন্য। এটা দোয়া করি আপনিও যাতে আপনার মনের মানুষটিকে খুব শীঘ্রই পেয়ে যান। এটি আপনার 2 বছরের লোক দেখানো বউ। আবরার চিঠিটা পড়ে বুঝতে পারে এটা এসেই তাকে লিখেছে। সে মাথায় একটু চাপ দিয়ে মনে করার চেষ্টা করে এশা এই চিঠিটা কবে দিয়েছিল। হ্যাঁ, মনে পড়েছে। প্রায় 2 মাস আগে কোর্টের বাহিরে এশা একটা কাগজ দিয়েছিল। সেদিন এশার সাথে তার শেষ দেখা হয়েছিল, কারণ সেদিন তাদের ডিভোর্স হয়ে গিয়েছিল আর এশাকে তার বয়ফ্রেন্ড ফাহিম নিজের সাথে নিয়ে গিয়েছিল। আবরার ভেবেছিল সময় করে পড়ে নিবে চিঠিটা, কিন্তু ভুলে গিয়েছিল। কিন্তু আজ হঠাৎ করে হানিয়া এই চিঠি কোথা থেকে পেল? আবরার ভীষণ অবজ্ঞা করে চিঠিটা হাতেই দুমড়ে মুচড়ে ফেলে। তারপর হানিয়ার দিকে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করে। তুই এটা কই পেলি? হানিয়া শান্ত স্বরে বলে, তোমার রুম গোছাতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি রুম অলরেডি গোছানো। তাই স্টাডি টেবিল থেকে একটা বই নিয়ে পড়তে শুরু করি, সেই বইয়ের ভেতরেই এটা পেয়েছি। ও, হানিয়া এবার শক্ত চোখে আবরারকে জিজ্ঞাসা করে। ও ও বলে কি বোঝাতে চাচ্ছ? ঘটনাটা প্লিজ আমায় বলবে। এসবের মানে কি ভাই? শুনতেই হবে তোর, না শুনলে হয় না। হানিয়া তার চোয়াল শক্ত করে বলে। না। আবরার এবার বলতে শুরু করে তাদের বিয়ের রাতের ঘটনা থেকে ডিভোর্সের আগ পর্যন্ত সব কথা। এশার প্রেমিক থেকে শুরু করে সবটা বলতে থাকে। হানিয়া যতই শুনছে ততই তার বাবার উপর রাগ জমা হচ্ছে। তার ভাইয়ের জন্য এমন চরিত্রের মেয়ে বাবা পছন্দ করেছিল যে কিনা বিয়ের আগে নিজের সতীত্ব বিসর্জন দিয়েছে। এই একজনের সিদ্ধান্তে আজ 4-4টা জীবন এলোমেলো হয়ে পড়েছে। হানিয়ার খুব করে ইচ্ছে করছে তার বাবাকে এসব শোনাতে, কিন্তু না, সে চায় বিষয়টা আবরার নিচেই জানাক। আবরার তার কথা শেষ করে দেখে বোনের চোখে পানি। সে একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় গা এলিয়ে দিয়ে বলে, চোখ মোচ। কথায় কথায় এত কাঁদার কি আছে রে ভাই? কথাটা কৌতুক সুরে বললেও হানিয়ার মুড নেই এখন কৌতুক করার। সে আবরারকে বলে, বিচ্ছেদেই যদি লেখা হয় শেষে, তবে শুরুটা কেন হয় রঙিন স্পর্শে ভাই? আবরার চোখ বন্ধ রেখেই বলে, হয়তো জীবন শেখার শুরু আর শেষের মাঝখানে এক অমলিন রেশ। তার চোখ মুছে আবরারকে বলে। স্পর্শ আপুকে এখনো ভালোবাসো তাই না ভাই? আবরার কোনো উত্তর দেয় না, চুপ করে চোখ বন্ধ করে বসে থাকে। হানিয়া কিছুক্ষণ অপেক্ষা করেও যখন ভাইয়ের থেকে উত্তর পায় না, তখন আবারও জিজ্ঞাসা করে। ভাই বলো না ভালোবাসো আপুকে। আবরার চোখ খুলে তাকায়। হানিয়া লক্ষ্য করে আবরারের চোখ হালকা লাল। কান্না আটকে রাখতে প্রচণ্ড চেষ্টা করছে আবরার। সে মলিন হেসে বলে, ভালোবাসা কি ভুলভাল জিনিস? যাকে হৃদয় থেকে ভালোবাসা যায় তাকে ভোলা অসম্ভব। তাকে ভুলতে চাওয়া হয় স্মৃতির আলো নিভিয়ে দেওয়ার নামান্তর। আবরারের কথা শুনে হানিয়ার বুঝতে বাকি থাকে না তার হৃদয়ের সুপ্ত অনুভূতির কথা। আবরার বসা থেকে উঠে নিচে রুমে চলে যায়।
হানিয়া ভাইয়ের চাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মিস্টার অ্যান্ড মিসেস তালুকদারের সম্পর্কটা ইদানিং ভালো যাচ্ছে না। মিস্টার তালুকদার স্ত্রীর সাথে কথা বলা প্রায় ছেড়েই দিয়েছেন। মিসেস তালুকদার বিষয়টা নিয়ে তেমন একটা পাত্তা দিচ্ছেন না। তার মতে সে যা করেছে তা তাদের সন্তান আর পরিবারের ভালোর জন্যই করেছেন। সবাই রাতের খাবার খেয়ে মাত্রই শুয়েছে। মিস্টার তালুকদারের একটা অভ্যাস, সে ঘুমানোর আগে কম করে হলেও 10 পৃষ্ঠা বই পড়বেনি। এটা না করলে নাকি তার ঘুম ভালো হয় না রাতে। মিসেস তালুকদার ফ্রেশ হয়ে এসে বেডে উঠে বসেন। ছেলেটার জন্য তার চিন্তা হচ্ছে। 2 দিন ধরে ঢাকার বাহিরে গিয়েছে, কই গিয়েছে সে জানে না। ননদকে সে জিজ্ঞাসা করেও তেমন সুদুত্তর পাননি। এখন স্বামীকে জিজ্ঞেস করতে চাইছেন, কিন্তু স্বামীর গম্ভীর মুখ দেখে কথা বলার সাহস পাচ্ছেন না। মিস্টার তালুকদার আর চোখে স্ত্রীর উসখুস টের পাচ্ছেন, কিন্তু আগ বাড়িয়ে কিছুই বলছেন না। কিছুক্ষণ পর মিসেস তালুকদার সাহস জুগিয়ে বলেই বসে, এই যে শুনছেন? মিস্টার তালুকদার নিরুত্তর হয়ে বইয়ের পাতায় চোখ বুলাচ্ছেন। মিসেস তালুকদার আবারও তাকে ডেকে ওঠেন। স্পর্শের বাবা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। মিস্টার তালুকদার বইয়ে দৃষ্টি নিবদ্ধ রেখেই বলেন, কান খোলা আছে, বলো, শুনছি। স্বামীর এমন অবজ্ঞার কথা ভালো লাগে না মিসেস তালুকদারের। এই জন্য তার অবচেতন মন হানিয়াকেই দোষী সাব্যস্ত করে। মিসেস তালুকদার এবার কোনো ভনিতা ছাড়াই বলে, আমি ভাবছি এবার জাবিয়ান ঢাকায় ফিরলে ওর সাথে সোহার আকদের ডেট ফাইনাল করব। মিসেস তালুকদারের এই কথাই ছিল মিস্টার তালুকদারের মাথায় আগুন চালিয়ে দেয়। বইটা ঠাস করে বন্ধ রেখে রেগে হিসিয়ে বলে, বিবাহিত ছেলেকে আবার বিয়ে দিয়ে কি জেলের ভাত খাওয়াতে চাইছো গোষ্ঠীশুদ্ধ সবাইকে? স্বামীর এমন রাগ দেখে মিসেস তালুকদার থতমত খেয়ে যান, কিন্তু সেটা বুঝতে না দিয়ে নিচেও তেজ নিয়ে বলে, বিবাহিত এখন আছে, কিন্তু কিছুদিন পর তো ডিভোর্সই হয়ে যাবে, তখন বিয়েটা দিয়ে দিব ওদের। এ বিয়ে জীবনেও হবে না। হানিয়া এই বাড়ির একমাত্র পুত্রবধূ থাকবে। তুমি ভালো করেই জানো আমাদের পরিবারের দ্বিতীয় বিয়ের প্রথা নেই। কথাটা যাতে দ্বিতীয়বার বলা না লাগে। রাত অনেক হয়েছে, নিজেও ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। কথাটা বলে মিস্টার তালুকদার নিচের বালিশে শুয়ে পড়েন। মিসেস তালুকদার তার কথা শুনে নিচে রাগ গজগজ করতে থাকেন কিছুক্ষণ, তারপর ধপ করে শুয়ে পড়েন। রাগে ফুঁসতে ফুঁসতেই মনে মনে বলে, তোমাদের এই প্রথা তো আমি ভাঙবো আমার ছেলে দিয়ে, শুধু দেখতে থাকো। কেটে যায় আরও কয়েকটি দিন। এই কয়েকদিনে জাবিয়ান তার সবটা দিয়ে চেষ্টা করেছে হানিয়ার সাথে কথা বলার, কিন্তু হানিয়া তার দিকে একবারের জন্যও তাকায়নি। জাবিয়ান আশায় হানিয়া সাইমাদের বাসাতেও যায়নি এই কয়েকদিনেও। আহনাফ আর সাইমাই আবরারের ফ্ল্যাটে এসে তাদের সাথে দেখা করে গেছে। সময়টা এখন সন্ধ্যা 7টা। হানিয়া আর আহনাফ নুডলস খাচ্ছে আর ডোরেমন দেখছে। সাইমা আর তার বরের সাথে একটু ডাক্তার দেখাতে গিয়েছে। রাতুল আর জাবিয়ান কোথায় গেছে তা হানিয়ার জানা নেই। হঠাৎই কলিং বেল বেজে ওঠে। হানিয়া আহনাফকে তার কোল থেকে নামিয়ে দরজা খুলতে চায়। এই সময় আবরার ফিরে, তাই সে লুকিং গ্লাসে কে এসেছে তা না দেখেই দরজা খুলে দেয়। কিন্তু বাহিরে 2 উজবুককে দেখে হানিয়ার ফুরফুরে আকাশ উড়তে থাকা মেজাজটা ধীরেম করে মাটিতে এসে পড়ে। রাতুল আর জাবিয়ানকে দরজার বাহিরে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজটা বড্ড চটে যায়। দাঁতটা অবশ্য কেলাচ্ছে রাতুল। জাবিয়ানের ঠোঁটে হালকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। হানিয়া কোনো দিক চিন্তা ভাবনা না করেই মুখের উপরে দরজাটা ঠাস করে লাগিয়ে দেয়। হানিয়ার দরজা লাগিয়ে দেওয়ায় জাবিয়ান আর রাতুল থতমত খেয়ে যায়। রাতুল জাবিয়ানের দিকে ঠোঁট উল্টে তাকালে দেখতে পায় জাবিয়ানের মুখটায় আধার নেমে এসেছে। রাতুল হতাশা ভুলে কয়েকবার কলিং বেল বাজায়, কিন্তু হানিয়া দরজা খোলে না। অগত্যা রাতুল সাইমাকে ফোন দিয়ে হানিয়ার দরজা না খোলার বিষয়টা জানায়। সাইমা রাতুলের ফোন কেটে হানিয়াকে কল লাগায়। হানিয়া সাইমার কল রিসিভ করলে সে জানতে পারে সাইমা তাদের দুজনকে ভুলে বাসার চাবি না দিয়েই ডাক্তারের কাছে চলে গিয়েছে। এখন তারা এসে বাসায় প্রবেশ করার সময় বিষয়টা খেয়ালে আসে, তাই সে হানিয়াকে রিকোয়েস্ট করে বলে তাদের দুজনকে নিজেদের ফ্ল্যাটে বসায়।
তারা দুজনে এখানে তেমন কিছুই চেনে না। বিকেলে জাবিয়ানের একটা কাজ ছিল বিধে দুই ভাই বের হয়েছিল। সাইমারা ঘন্টা 1-2 মধ্যে ফিরে আসবে। সাইমার কথাটা শুনে হানিয়া শান্ত সুরে বলে, একা খালি একটা ফ্ল্যাট, আমি 2জন ছেলেকে ঢোকালে আশেপাশের মানুষ কি সেটা ভালো চোখে দেখবে? 2জন ছেলের মধ্যে একজন তোর হাজবেন্ড হানিয়া। তোদের এখনো ডিভোর্স হয়নি, আর তোরা এখনো সমাজের চোখে স্বামী স্ত্রী। আরেকজন ছেলে তোর দেবর। বাইতুলের কথা বাদ দিলাম, কিন্তু সমাজের দৃষ্টিতে জাবিয়ানের কাছে তুই সবথেকে সেফ। জাবিয়ানের কাছে নাকি হানিয়া সেফ? হানিয়া কথাটা শুনে ফোনটা কানে রেখে হেসে দেয়। সাইমা বুঝতে পারে এই হাসিতে কতটা কষ্ট, বেদনা, তাচ্ছিল্য মিশে আছে। সাইমা নিচে থেকেই বলে,